Did you get straight A's in school? If so, good for you, congratulations. But in the real world, you'll never get straight A's again. School teaches you how to memorize stuff. They don't teach you success. You teach success by changing your mental process. The difference between successful people and non-successful people. I've never understood why our school systems don't teach us anything about money. Because rich or poor, smart or not so smart, we're all going to use money. And it's because our school systems don't teach us much about money. That's the reason so many people are having problems today financially. জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জাপানের কথা বাদ দেন, আজ ভিন্ন একটা দেশ নিয়ে আলাপ করব। উত্তর ইউরোপের দেশ এস্টোনিয়া, বাল্টিক পাড়ের দেশ এস্টোনিয়ার প্রতিবেশী দেশ লিথুনিয়া ও লাটভিয়া। সোভিয়েত জামানায় এই দেশটায় শিক্ষাদানের প্রধান ভাষা ছিল রুশ। শিক্ষা ব্যবস্থাতেও খুব একটা অগ্রসর ছিল না দেশটি। কিন্তু যদি বর্তমান সময়ের কথা বলি তাহলে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এই ছোট্ট দেশটি নীরবেই এক বিশাল বিপ্লব ঘটিয়ে যাচ্ছে। একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ, বর্তমানে ইউরোপের অংশ হয়ে ওঠা এই দেশটি এখন বিশ্ব অর্থনীতির মঞ্চে উদ্ভাবন এবং ডিজিটাল শিক্ষার মডেল হিসেবে পরিচিত। এস্টোনিয়াকে এখন ইউরোপের সিলিকন ভ্যালি বলা হয়। ন্যাটোর কোঅপারেটিভ সাইবার ডিফেন্স সেন্টার অফ এক্সিলেন্স এস্টোনিয়ার রাজধানী ট্যালিনেই অবস্থিত। স্কাইপি, বোল্ট, ট্রান্সফারওয়াইজের মতন আরও অনেক গ্লোবাল টেক কোম্পানির জন্মও এই দেশে। কিন্তু কিভাবে? এর পেছনে বড় কারণ লুকিয়ে আছে তাদের শিক্ষা ব্যবস্থায়। যেখানে আমাদের শিশুরা মুখস্থ বিদ্যার পরীক্ষার চাপে জর্জরিত, সেখানে এস্টোনিয়ার সরকার এবং শিক্ষাবিদরা স্কুলকে এমনভাবে সাজিয়েছে যেখানে প্রথম শ্রেণী থেকেই, মানে ৬-৭ বছর বয়স থেকে শিশুদের কোডিং শেখানো হচ্ছে। তাদের উদ্দেশ্য কর্মী নয়, নতুন প্রজন্মকে তারা প্রবলেম সলভার হিসেবে গড়ে তুলতে চায়। সেখানে শিশুদের প্রায় ক্লাস 5-6-এ ওঠার আগ পর্যন্ত কোনো পরীক্ষাই নেওয়া হয় না, ফোকাস শুধুমাত্র শেখার ক্ষেত্রে। এস্টোনিয়ার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাস্তর পর্যন্ত পড়াশোনার মাধ্যম ছিল রুশ ভাষা, কিন্তু তারা এখন ধীরে ধীরে রুশ ভাষার ব্যবহার থেকে সরে আসছে এবং ২০৩০ সালের মধ্যে শিক্ষা ব্যবস্থা থেকে রুশ ভাষার ব্যবহার সম্পূর্ণ বাদ দিয়ে কেবলমাত্র এস্টোনীয় বা মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু করার প্রক্রিয়া শুরু করেছে। ফলাফলও পাচ্ছে তারা। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ভিন্ন ভাষায় পড়াশোনা করা শিক্ষার্থীর চেয়ে মাতৃভাষায় পড়াশোনা করা শিক্ষার্থীদের ফলাফল অনেকটাই ভালো। ২০৩৫ সালকে টার্গেট করে তারা একটি গবেষণামূলক শিক্ষানীতি প্রণয়ন এবং প্রয়োগ করা শুরু করেছে। ডেটা বলছে শিক্ষানীতির ফলস্বরূপ এস্টোনিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মাথাপিছু ইউনিকর্ন কোম্পানি, সহজভাবে বললে $1 বিলিয়ন বেশি মূল্যের স্টার্টআপ কোম্পানি তৈরি করেছে। এস্টোনিয়ানরা বুঝেছে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে টিকে থাকতে একমাত্র পথ হল শিশুদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো, প্রশ্ন করতে উৎসাহিত করা। কিন্তু আমরা বাংলাদেশিরা এটা বুঝি নাই। আপনাকেই বলি, এ পর্যন্ত কতবার চাকরির পরীক্ষা দিয়েছেন? গ্র্যাজুয়েশন শেষ করার পর 4-5 বছর ধরে ঘর কোনো হয়ে পড়াশোনা করে যাচ্ছেন তো করেই যাচ্ছেন। জীবনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা কাটিয়ে দিচ্ছেন নৈবেত্তিক প্রশ্নের সমাধান মুখস্থ করে। নাগরিক জ্যাম, গাড়ির হর্ন, অসংখ্য মানুষের ভিড় ঠেলে ঠুলে এক একটা পরীক্ষা দিচ্ছেন আর হতাশ হচ্ছেন। ভাবছেন এত ডিগ্রি থেকে কি লাভ হলো তাহলে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন কখনো? এটা শুধু আপনার সমস্যা না, এই গল্প আপনার, আমাদের সবার। এই সংকটের গোড়াটা আসলে লুকিয়ে আছে আমাদের শিক্ষা পদ্ধতির ভেতরেই। এই শিক্ষা পদ্ধতি আমাদেরকে অবিরাম যাচাই বাছাই এবং বিচার নির্ভর পরীক্ষার চক্রে আটকে রাখে। আমরা নিজেরা যে কিছু করব কিংবা নিজেরা কোনো কিছুর উদ্যোগ নেব, এটা ভাবার সুযোগই আমাদের হয় না। কারণ আমাদের শিক্ষা পদ্ধতি কখনোই উদ্যোক্তা তৈরির জন্য ডিজাইন করা হয়নি। কিন্তু বাঙালি তো নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয়। প্রচলিত জব মার্কেটের বাইরে গিয়ে আমরা নিজেরাই উন্মোচন করেছি ফ্রিল্যান্সিংয়ের নতুন দিগন্ত। এখানে যে কি পরিমাণ অপরচুনিটি আছে তা কি আপনি ইম্যাজিন করতে পারছেন?
আইসিটি ও বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী দেশে 8 লাখেরও বেশি সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে, যারা আপওয়ার্ক, ফাইবারের মতন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিবন্ধিত। আসল সংখ্যাটা আসলে এর চেয়েও অনেক বেশি। এখান থেকে প্রতি বছর আনুমানিক 400 থেকে 500 মিলিয়ন ডলার আয় হয়, যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতের পরে দ্বিতীয় বৃহত্তম অনলাইন শ্রম সরবরাহকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই বিশাল সংখ্যক ফ্রিল্যান্সারদের প্রায় 70%ই 35 বছরের কম বয়সী। এর মানে প্রথাগত কাঠামোকে তোয়াক্কা না করে প্রযুক্তিগত দক্ষতা এবং স্বাধীন উদ্যোগে ভর করে এই তরুণেরা দেশের জন্য একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফ্রিল্যান্সাররা বিদেশ থেকে ডলার আনতে গিয়ে একটা ভোগান্তিতে পড়েন। একজন বাংলাদেশি হয়ে আপনি ডলার আয় করছেন, কিন্তু পেমেন্ট আনতে গিয়ে দেখছেন আপনার কষ্টার্জিত ডলারের রেট কমে গেছে অতিরিক্ত চার্জের কারণে। এই সমস্যা সমাধানে আপনাদের জন্য সেরা রেট নিয়ে এসেছে এনসেভ, একটি ইউকে ভিত্তিক ফিনটেক কোম্পানি। এনআইডি বা পাসপোর্ট দিয়েই মাত্র কয়েক ঘন্টায় খোলা যাবে এনসেভ অ্যাকাউন্ট হয়ে গেলেই আপওয়ার্ক, ফাইবার, ইউটিউব বা যে কোনো আন্তর্জাতিক ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি পেমেন্ট নিতে পারবেন কোনো রকম ফি ছাড়াই। টাকা তোলাও সহজ এবং লাভজনক। ব্যাংক, বিকাশ বা নগদ যেভাবেই তুলুন, পাচ্ছেন মার্কেটের সব থেকে সেরা রেট আর সরকারি 2.5% ইনসেন্টিভ। আবার ডলার রেখে দিলেও লাভ। এনসেভ অ্যাকাউন্টে ডলার হোল্ড করলে পাচ্ছেন বাৎসরিক 5% পর্যন্ত রিওয়ার্ড, যা প্রতিদিন জমা হয়। সাথে রয়েছে ফ্রি ভার্চুয়াল কার্ড। এছাড়াও এনসেভের মাধ্যমে ইউএস স্টক, ইটিএফেও শরিয়াসম্মতভাবে বিনিয়োগ করতে পারবেন। আর স্পেশালি সার্চ অফ মিস্ট্রির দর্শকদের জন্য কমেন্টে দেওয়া রেফারেল লিঙ্ক ব্যবহার করে হোয়াটসঅ্যাপ নাম্বার ভেরিফাই করে অ্যাকাউন্ট খুললে সাথেই ফ্রি পাচ্ছেন $2 বোনাস। চলুন এবার মূল প্রশ্নে ফিরে যায়। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যে এত বড় একটা অবস্থান তৈরি করলো বা ভবিষ্যতে আরও ভালো করবে, এই ব্যাপারটার জন্য আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা কি আসলে প্রস্তুত? না, একদমই না। আমাদের শিক্ষা ব্যবস্থা একজন অনুগত কর্মী বানাতে চায়, এর বেশি কিছু না। কেন এমন কথা বলছি? কারণ আমাদের এই ব্যবস্থা কখনোই চায় না আপনি প্রশ্ন করুন, ঝুঁকি নিন কিংবা ভিন্ন পথে ভাবুন। কারণ এই শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল এক বিশেষ উদ্দেশ্য নিয়ে, যা বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে সম্পূর্ণ বেমানান। সেই ব্যাখ্যাই থাকবে এই ভিডিওর বাকি অংশে। এই ব্যবস্থার শিকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1800 সালের দিকে জার্মানির প্রুশিয়ায়। সেই সময় প্রুশিয়া ছিল যুদ্ধবিধ্বস্ত, চরম প্রশাসনিক এবং অর্থনৈতিক সংকটে ভোগা একটি অঞ্চল। দেশের নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং একটি শক্তিশালী প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করতে তারা এমন এক ধরনের নাগরিক তৈরি করতে চেয়েছিল যারা প্রশ্ন করবে না, কেবল রাষ্ট্রের নির্দেশ মানবে। প্রুশিয়ানরা এক বিশাল সংস্কারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সামরিক ধাঁচে ঢেলে সাজালো। শ্রেণীকক্ষে সারিবদ্ধ বেঞ্চ, রুটিন মেনে ক্লাস করা, পাঠ্য বই মুখস্থ করা, এই সবই ছিল শৃঙ্খলাপরায়ণ এবং অনুগত কর্মী তৈরি করার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। শিক্ষক হলেন পরিচালক আর শিক্ষার্থী শুধুই অনুসারী। এই মডেলের মূল ভিত্তি ছিল শৃঙ্খলা, আনুগত্য এবং সময় অনুবর্তিতা, যেখানে সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনার কোনো স্থান ছিল না। এরপর এই মডেলটি ছড়িয়ে পড়ে পশ্চিমে, বিশেষ করে শিল্প বিপ্লবের কেন্দ্র আমেরিকায়। 19 শতকের শেষ দিকে যখন জন ডি রকাফেলারের মতন শিল্পপতিরা বিশাল সাম্রাজ্য গড়ে তুলছিলেন, তখন তাদের প্রয়োজন ছিল লক্ষ লক্ষ শৃঙ্খলাবদ্ধ কর্মীর। রকাফেলার স্পষ্টভাবে বুঝেছিলেন যে কারখানার চাকা মসৃণভাবে ঘোরাতে গেলে এমন একদল মানুষ লাগবে যারা নির্ভুলভাবে নির্দেশ মেনে কাজ করবে, যারা প্রশ্ন করবে না বা উদ্ভাবনের নামে পরীক্ষা নিরীক্ষা করে সময় নষ্ট করবে না। জন ডি রকাফেলার এই প্রয়োজন মেটাতেই শিক্ষা ব্যবস্থায় বিপুল বিনিয়োগ করলেন এবং প্রুশিয়ান মডেলের উপর ভিত্তি করে আধুনিক পাবলিক স্কুল সিস্টেমের গোড়াপত্তন করলেন।
স্কুলের ঘণ্টা, বেঞ্চ, ইউনিফর্ম, পরীক্ষা, এমনকি রিপোর্ট কার্ড, এগুলো সবই তৈরি করা হলো শিল্প কারখানার পরিবেশ এবং শ্রমিক হওয়ার পূর্ব প্রশিক্ষণ হিসেবে। রকাফেলার এই কারণেই বলেছিলেন, I want a nation of worker, not thinkers. মোটের ওপর কি দাঁড়ালো তাহলে? প্রুশিয়ান রাষ্ট্রের লক্ষ্য ছিল শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, আর রকাফেলারের ছিল শিল্পকেন্দ্রিক দর্শন। এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছিল এমন এক শিক্ষা পদ্ধতি যার প্রধান উদ্দেশ্যই ছিল আজ্ঞাবহক কর্মী তৈরি করা, সৃজনশীল মানুষ নয়। এই ব্যবস্থা প্রায় 150 বছর ধরে বিশ্বব্যাপী প্রচলিত। ব্রিটিশদের হাত ধরে আমাদের এখানেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং বহাল আছে। ফলে আমার বা আপনার মতো তরুণদের এই সমস্যাটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, আমরা এখনও সেই শিল্প বিপ্লবের সময়কার শিক্ষা ব্যবস্থা বয়ে বেড়াচ্ছি, যা আমাদের শিখিয়েছে কিভাবে বইয়ের উপর মুখস্থ করতে হয়, কিভাবে ভালো নম্বর পেতে হয়। যা শেখায়নি তা হলো কিভাবে বাস্তব জীবনে নানামুখী সমস্যার সমাধান করতে হয়, কিভাবে একটি নতুন উদ্যোগ নিতে হয়। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা জ্ঞান দেয় কিন্তু দক্ষ করে গড়ে তোলে না। এর চূড়ান্ত ফল হচ্ছে বেকারত্বের এক বিশাল পাহাড় এবং তরুণদের মধ্যে তীব্র হতাশা। কিন্তু বিশ্ব এখন আর শুধু এমপ্লয়িজ চায় না, বিশ্ব চায় প্রবলেম সলভিং এন্টারপ্রেনিয়ার্সদের। আমাদেরও এই পথেই হাঁটতে হবে। বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনকে স্কুল থেকে বের করে দেওয়ার গল্পটি সেই ক্ষেত্রে হতে পারে আমাদের পথের দিশা। স্কুলে তিনি মনোযোগী ছিলেন না, শিক্ষকদের কথাও শুনতেন না। এটা ছিল স্কুল সংস্কৃতির পুরো বিপরীত। তাই শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়েই তার হাতে একটা চিঠি ধরিয়ে দেন এবং সেটা শুধুমাত্র তার মাকে দিতে বলেন। এডিসন বাড়ি ফিরে তার মায়ের হাতে চিঠিটা দেন। মা চিঠিটা পড়েন এবং তার ছেলেকে বলেন, চিঠিতে লেখা আছে, আপনার ছেলে খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোট, এখানে তাকে শেখানোর মতন যথেষ্ট শিক্ষক নেই, দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। এরপর তার মা মারা যাবার বহু বছর পর এডিসন জানতে পেরেছিলেন আসলে সেই চিঠিতে কি লেখা ছিল। আপনার সন্তান স্থূল বুদ্ধিসম্পন্ন, সে স্কুলের জন্য উপযুক্ত নয়, তাকে আমরা আর কোনোভাবেই স্কুলে রাখতে পারছি না, তাকে স্কুল থেকে বহিষ্কার করা হলো। তিনি আর কখনো স্কুলে ফেরেননি, কিন্তু মা তাকে শিখিয়েছেন সবচেয়ে বড় শিক্ষা, উদ্ভাবন, সৃজনশীলতা এবং প্রশ্ন করার ক্ষমতা। এই শিক্ষার সমন্বিত রূপই তাকে পরবর্তীতে বিশ্বের অন্যতম মহান উদ্ভাবক বানিয়েছে। এই ঘটনা আমাদের কি বার্তা দিল? আমরা কি তবে আর স্কুলে যাব না? হ্যাঁ, স্কুলের প্রয়োজন এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা পদ্ধতির মনোভাব এবং উদ্দেশ্য বদলানো। তাহলেই আমরা সত্যিকার অর্থে কর্মী না হয়ে ভালো উদ্যোক্তা হওয়ার স্বপ্নগুলো দেখতে পারবো।